প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অর্থ কী, অর্থের চাহিদাই বা কী সেটাও জানি। অর্থের চাহিদার যে আবার তিনটি প্রকার রয়েছে সেটা সম্পর্কেও আমরা নিশ্চয়ই ভালোভাবে অবগত রয়েছি। অর্থের তিনটি প্রকারের মধ্যে অন্যতম একটি প্রধান প্রকার হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা। এই লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপর নির্ভরশীলতা বিবেচনা করে প্রতিষ্ঠিত হয়েছে বোমেলের ইনভেন্টরি তত্ত্ব, অর্থাৎ অর্থের চাহিদা সংক্রান্ত বোমেলের ইনভেন্টরি মডেল। এই মডেল নিয়েই আজকের আমাদের আলোচনা। আজকে বক্তৃতা 12। এই বক্তৃতা 12তে তোমাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। অনলাইন পর্বের বিগত 11টি ক্লাসে তোমরা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা, তারা বেশ ভালোভাবে বুঝেছ আশা করি। আজকে তোমাদের এই 12তম ক্লাসে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা, তাদেরকে মৌলিক সামষ্টিক অর্থনীতি কোর্সের ষষ্ঠ অধ্যায়ের অর্থ এবং আর্থিক নীতি অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থের চাহিদা সংক্রান্ত বোমেলের ইনভেন্টরি মডেল বা বর্গমূল সূত্র। এই ইনভেন্টরি মডেল বা বর্গমূল সূত্র নিয়েই আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে। তো এই ক্লাসে আমরা প্রথমেই বোমেলের ইনভেন্টরি মডেলটির ভূমিকা নিয়ে একটু আলোচনা করব, কোথা থেকে মডেলটি এসছে। তারপরে আমরা দেখব যে আসলে এই বোমেলের মডেলের মূল বক্তব্যটা কী। তারপরে আমরা কতিপয় অনুমিত শর্ত, তারপরে আমরা এই মডেলের একটু বিশ্লেষণ করব। একটি বর্গমূল সূত্র আমরা পাব, যেই বর্গমূল সূত্রেই আমাদের মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, তারপরে মডেলের কিছু সমালোচনামূলক আলোচনার পরে মডেলকে নিয়ে আমরা একটা মূল্যায়ন করব। তো এইভাবে আস্তে আস্তে আমরা মডেলটা নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা একে একে আমাদের মূল আলোচ্য বিষয়ে যেতে পারি। ক্লাসের শুরুতেই যেরকমটা বলছিলাম যে অর্থ কী সেটা আমরা জানি। আবার একটু বলি, যে বস্তু বা যে জিনিস বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, লেনদেন এবং দেনা পাওনার উপায় হিসেবে কাজ করে এবং একই সাথে সঞ্চয়ের বাহক হিসেবেও কাজ করে, তাকে বলা হয় অর্থ। এই অর্থের আবার 3 ধরনের চাহিদা রয়েছে। অর্থের চাহিদা কি সেটা আবার একটু বলি। মানুষ তার প্রয়োজন মেটাবার স্বার্থে যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় বা সংরক্ষণ করতে চায়, তাকে বলা হয় অর্থের চাহিদা। ঠিক আছে, এই অর্থের চাহিদারই আবার 3টি প্রকার রয়েছে। একটি হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা, আর একটি হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা, অন্যটি হচ্ছে অর্থের ফটকা চাহিদা। অর্থের লেনদেনজনিত চাহিদায় আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থের লেনদেনজনিত চাহিদা কাকে বলা হয়? মানুষ তার দৈনন্দিন প্রয়োজন মেটাবার স্বার্থে যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় বা কাছাকাছি রাখতে চায়, তাকে বলা হয় অর্থের লেনদেনজনিত চাহিদা। কীরকম? কোনো মানুষ যদি মনে করে যে দৈনন্দিন প্রয়োজন মেটাবার স্বার্থে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, যাতায়াত, এই সমস্ত দৈনন্দিন প্রয়োজন মেটাবার স্বার্থে প্রতিদিন তার কাছে, পকেটে অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে 1000 টাকা পরিমাণ রাখার প্রয়োজন, তাহলে এই 1000 টাকাই হবে তার নিকট লেনদেনজনিত চাহিদা। কিসের লেনদেনজনিত চাহিদা? অর্থের লেনদেনজনিত চাহিদা বলে গণ্য হবে। এই অর্থের লেনদেনজনিত চাহিদা আমরা জানি যে ক্লাসিক্যাল এবং কেইনসীয় অর্থনীতিবিদগণ
মনে করেন যে এই অর্থের লেনদেনজনিত চাহিদা আয় স্তরের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল, অর্থাৎ আয় স্তর বাড়লে অর্থের লেনদেনজনিত চাহিদা বাড়ে, আয় স্তর কমলে অর্থের লেনদেনজনিত চাহিদা কমে। ক্লাসিক্যাল এবং কেইনসীয় অর্থনীতিবিদগণ অর্থের লেনদেনজনিত চাহিদা আয় স্তরের উপর নির্ভরশীলতার কথা বললেও সুদের হারের উপর নির্ভরশীলতার কথা তারা অস্বীকার করেন বা অবজ্ঞা করেন। অর্থাৎ অর্থের লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল নয়, এটা বলেছেন ক্লাসিক্যাল এবং কেইনসীয় অর্থনীতিবিদগণ। সেটা থেকেই পরবর্তীকালে ডব্লিউ.জে. বমওয়েল, উইলিয়াম জ্যাক বমওয়েল, যিনি আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি মনে করেন যে অর্থের লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপর বিপরীত ক্রমে নির্ভরশীল। ঠিক আছে, অর্থাৎ ক্লাসিক্যাল এবং কেইনসীয়রা যেটা মনেই করলেন না, সেটার থেকে একটা নতুন ধারণা বমওয়েল নিয়ে আসলেন। সেটা কি, যে অর্থের লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপর বিপরীত ক্রমে নির্ভরশীল, অর্থাৎ সুদের হার বাড়লে অর্থের লেনদেনজনিত চাহিদা কমে, সুদের হার কমলে অর্থের লেনদেনজনিত চাহিদা বাড়ে। এই সুদের হারের উপর নির্ভরশীলতার উপর ভিত্তি করেই অর্থের লেনদেনজনিত চাহিদার কাম্য পরিমাণ নির্ণয় করাই হচ্ছে বমওয়েলের ইনভেন্টরি পদ্ধতির মূল আলোচ্য বিষয়। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে কোথা থেকে বমওয়েলের ইনভেন্টরি পদ্ধতিটি আসলো। তাহলে বমওয়েলের বমওয়েলের তত্ত্বের মূল বক্তব্যটা কি? অধ্যাপক বমওয়েল তিনি কি মনে করেন? তিনি মনে করেন যে অর্থের লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপর বিপরীত ক্রমে নির্ভরশীল। হ্যাঁ, এবং ব্যবসা বাণিজ্য বা কোনো উদ্যোক্তা তার ইনভেন্টরি বা অতিরিক্ত মজুদ নিয়ন্ত্রণের জন্য এবং অন্যান্য প্রয়োজনে মানুষ তার নিকট নগদ অর্থ গড়ে তুলতে চায় বা সংরক্ষণ করে তুলতে চায়। এই নগদ অর্থ মানুষের কাছে সংরক্ষণের একটি ব্যয় আছে। যদি সেই ব্যয়টাকে সর্বনিম্ন করে অর্থের চাহিদা কাম্য পরিমাণ নির্ণয় করা যায়, তাহলেই সেটা হবে বমওয়েলের ইনভেন্টরি মডেলের প্রধান বক্তব্য বা মূল বক্তব্য। তাহলে শিক্ষার্থীরা, আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি যে যেই মডেলে বা যে তত্ত্বে বা যে বিশ্লেষণে অর্থের লেনদেনজনিত চাহিদার কাম্য পরিমাণ নির্ণয়ের জন্য বিশ্লেষণ করা হয় বা ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে বলা হয় অর্থের চাহিদা সংক্রান্ত বমওয়েলের ইনভেন্টরি মডেল। ঠিক আছে শিক্ষার্থীরা, এই অর্থের লেনদেনজনিত চাহিদা আবার কিসের উপর নির্ভরশীল? সুদের হারের উপর নির্ভরশীল। এবং সুদের হারের নির্ভরশীলতার উপর বিবেচনা করেই যদি আমরা নির্ণয় করতে পারি যে হ্যাঁ, এই ফার্ম বা এই ব্যক্তির জন্য প্রতি সময়ের একটা একক আছে, যে 1000 টাকা পরিমাণ অর্থের লেনদেনজনিত চাহিদা তার পকেটে বা কাছাকাছি সংরক্ষণ করা কাম্য, তাহলে সেটাই হবে অর্থের লেনদেন সংক্রান্ত বমওয়েলের মডেলের মূল কাজ। ঠিক আছে শিক্ষার্থীরা, এই কাজ করতে গিয়ে কিছু অনুমিত শর্তের কথা ধরতে হয়। আমরা বোর্ডে যাব, বমওয়েল কিছু অনুমিত শর্তের কথা ধরেছেন। সেটা হলো নির্দিষ্ট সময় বিবেচ্য। নির্দিষ্ট সময়টা সাধারণত 1 বছর হয়ে থাকে। এই 1 বছরেই তার লেনদেনযোগ্য অর্থের পরিমাণ বিবেচ্য। দ্বিতীয়ত হচ্ছে লেনদেন প্রবাহ চলমান। এই যে মানুষ লেনদেন করতেছে, অর্থের লেনদেনজনিত চাহিদা সেটা প্রবাহমান, কখনো স্থির থাকবে না। তারপরে হচ্ছে ভবিষ্যৎ লেনদেন সম্পর্কে ফার্মের পূর্ণ জ্ঞান। ফার্ম একটা ইনভেন্টরি গড়ে তোলে, আমরা পূর্বেই বলেছি। সেই ইনভেন্টরি গড়ে তোলার লক্ষ্যেই তার মূল কাজ। সেই ইনভেন্টরি গড়ে তোলার লক্ষ্যেই তার যে ভবিষ্যৎ লেনদেন আছে সে সম্পর্কে তার
পূর্ণ জ্ঞান থাকবে। তারপর হচ্ছে বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ। হ্যাঁ, ব্যক্তি বা ফার্ম তার সমুদয় অর্থ বন্ডে সংরক্ষণ করবে, সেখান থেকে বন্ড ভাঙিয়ে বা বিক্রি করে তার নিকট নগদ অর্থের মজুদ গড়ে তুলবে। এরকমটাই একটা অনুমিত শর্ত হিসেবে ধরা হয়েছে। সুদের হার এবং দালালি ফি স্থির। সুদের হার, দালালি ফি এগুলা পরিবর্তনশীল বিবেচনা করা হয়নি, স্থির বিবেচনা করা হয়েছে এই বোমেলের ইনভেন্টরি মডেলে। এই অনুমিত শর্ত সাপেক্ষে ডব্লিউ.জে. বোমেল বলেছেন যে মানুষ তার সম্পদকে দুইভাবে সংরক্ষণ করতে পারে। এক হচ্ছে নগদ অর্থ হিসেবে, আর এক হচ্ছে বন্ড আকারে। হ্যাঁ, আমরা যদি বোর্ডে যাই তাহলে দেখব যে নগদ অর্থ হিসেবে তার সমুদয় সম্পদকে সে সংরক্ষণ করতে পারে, আবার বন্ড আকারেও সে সংরক্ষণ করতে পারে। নগদ অর্থ হিসেবে যদি সে অর্থ সংরক্ষণ করে, সম্পদ সংরক্ষণ করে, তাহলে তার একটি পজিটিভ দিক আছে, একটি নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিকটি কি? পজিটিভ দিক হচ্ছে নগদ অর্থ হিসেবে সে যদি সংরক্ষণ করে তাহলে ইচ্ছামতো তার লেনদেন চাহিদা সে মিট করতে পারে বা মেটাতে পারে। এটা হলো তার পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হচ্ছে যদি সকল সম্পদ নগদ অর্থে সংরক্ষণ করে তাহলে তাকে বন্ডে টাকা রাখলে যে সুদ পেত সেই সুদটা হারাতে হয়। এটা হচ্ছে নেগেটিভ দিক, অর্থাৎ সুদ হতে সে কোনো আয় পায় না। আবার যদি সমুদয় সম্পদ বন্ডে রাখে তাহলেও সেখানে এক ধরনের পজিটিভ দিক বা সুবিধা রয়েছে, আর এক ধরনের নেগেটিভ দিক বা অসুবিধা রয়েছে। সুবিধাটা কি? বন্ডে রাখলে তার সুদের মাধ্যমে আয়টা সর্বোচ্চ হয়, মানে আয় প্রাপ্তির বিষয়টা সব থেকে বেশি হয়। এটা হলো তার পজিটিভ দিক বা ধনাত্মক দিক। আর নেগেটিভ দিক কি? সমুদয় অর্থ বন্ডে রাখা হলে তার হাতে নগদ অর্থ হিসেবে কিছুই থাকে না, সে তার লেনদেনজনিত চাহিদা মেটাতে পারে না। আর লেনদেনজনিত চাহিদা যখন মেটাতে পারে না তখন তার উপযোগ সর্বোচ্চ হয় না। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখা যাচ্ছে যে তার সমুদয় সম্পদ, ব্যক্তি বা ফার্ম যদি তার সমুদয় সম্পদ নগদ অর্থ হিসেবে রাখে সেটা যেমন কাম্য নয়, আবার বন্ডে রাখলে সেটাও কাম্য নয়। তাহলে এর মাঝামাঝি অবস্থানে আসতে হবে। সেই অবস্থানে আসার জন্যই ধরে নেওয়া হয়েছে, বোমেল ধরে নিয়েছেন যে তার সমুদয় সম্পদ বন্ডে সংরক্ষিত থাকবে। ঠিক আছে, যেটা অনুমিত শর্তে ধরে নেওয়া হলো। এই বন্ডে থাকলে তারপরে ব্যক্তি বা ফার্ম তার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী লেনদেন চাহিদা মিট আপ করার জন্য সে বন্ড ভাঙিয়ে সে নগদ অর্থ হাতে রাখতে পারে। এই বন্ড ভাঙালে দু ধরনের ব্যয় হয়। একটা হচ্ছে বোর্ডে তোমরা দেখো সুদ সুযোগ ব্যয়। সুদ সুযোগ ব্যয় কি? বন্ড ভাঙালে বন্ড হিসেবে সম্পদ সংরক্ষিত থাকলো এবং ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী বন্ড ভাঙাবে। যখনই এই বন্ড ভাঙাবে তখন তাকে দুই ধরনের ব্যয় বহন করতে হবে। একটা হচ্ছে সুদ সুযোগ ব্যয়। সেটা কি? যখনই বন্ড সে ভাঙিয়ে নিজের কাছে নগদ অর্থ হিসেবে টাকা রাখবে তখন বন্ডে টাকা রাখলে যে সুদ সে পেত সেই সুদটা সে এখন কি হবে? হারাবে বা বঞ্চিত হবে। এই যে বঞ্চিত হলো বা সুদটা হারালো সেটাকে বলছে বন্ড ভাঙানোর সুদ সুযোগ ব্যয়। এটা মুখোমুখি তাকে হতে হয় যখন সে বন্ডটাকে ভাঙিয়ে নগদ অর্থ হিসেবে টাকা হাতে রাখতে চায়। আরেক ধরনের ব্যয় তাকে বহন করতে হয় বন্ড ভাঙাতে গেলে, সেটা হলো সুদবিহীন অন্যান্য ব্যয়। এর মধ্যে আছে স্ট্যাম্পের ফি আছে, দালালি ফি আছে, যাতায়াত আছে এবং অন্যান্য কিছু ব্যয় আছে। যখনই ব্যক্তি বা ফার্ম মনে করে যে বন্ড ভাঙিয়ে অর্থ তার নিকট হাতে নিয়ে আসবে, এই সমস্ত ব্যয় তাকে বহন করতে হয়। স্ট্যাম্প কিনতে হয় এবং দালালের ফি দিতে হয়, যাতায়াত আছে, এই সমস্ত ব্যয় তাকে বহন করতে হয়। এই বন্ড ভাঙিয়ে নগদ অর্থ হাতে রাখতে হলে
এই দুই ধরনের ব্যয় বহন করতে, একটি হলো সুদ সুযোগ ব্যয়, আরেকটি হলো সুদবিহীন অন্যান্য ব্যয়। এই দুই ধরনের ব্যয় মিলেই ফার্মের মোট ব্যয়। কিসের মোট ব্যয়? বন্ড ভাঙিয়ে নগদ অর্থ হাতে রাখার মোট ব্যয়। এই মোট ব্যয়টাকে সর্বনিম্ন করতে হবে। হ্যাঁ, এই মোট ব্যয়টাকে আমরা জানি সর্বনিম্ন করতে হবে। এই সর্বনিম্ন করার মাধ্যমেই আসলে নির্ণীত হবে যে অর্থের চাহিদার কাম্য পরিমাণ কত। সেটা যদি নির্ণীত হয় তাহলেই পমওয়েল মডেল, পমওয়েলের ইনভেন্টরি মডেল সার্থক হবে। তো শিক্ষার্থীরা, আমরা একটা মোট ব্যয় অপেক্ষক দেখতে পাচ্ছি যে সি ইজ ইকুয়াল বি ইন্টু টি বাই কে যোগ আর আই ইন্টু কে বাই টু। এখানে বির একটি পরিচয় আছে। বি হচ্ছে, তোমরা দেখে নিও, এটাকে দালালি ফি বলা হয়। টি হচ্ছে নির্দিষ্ট সময় বা বছরে লেনদেনযোগ্য মোট অর্থের পরিমাণ। কে হচ্ছে প্রতি সময়ে, প্রতি পিরিয়ডে লেনদেনযোগ্য অর্থের চাহিদার পরিমাণ। এটা হচ্ছে নির্দিষ্ট সময়ে লেনদেনযোগ্য মোট পরিমাণ, এবং এটা হচ্ছে প্রতি সময়ে। একটি বছরে যদি 3 বার বন্ড ভাঙানো হয় তাহলে 3 বারের কাম্য পরিমাণ অর্থের চাহিদা কতটুকু হবে সেই মান নির্ণয় করবে কে। আর আড়াই হচ্ছে সুদের হার। কের পরিচয় তো আগে জানলাম, 2 তো স্থির। যাই হোক, এই বি ইন্টু টি বাই কে এটা হচ্ছে দালালি ফি বা সুদবিহীন অন্যান্য ব্যয়, আর এইটুকু হচ্ছে সুদ সুযোগ ব্যয়। এই সুদ সুযোগ ব্যয় এবং সুদবিহীন অন্যান্য ব্যয়, এই দুই ব্যয় মিলেই হচ্ছে ফার্মের মোট ব্যয়। কখন ফার্মের মোট ব্যয়? বন্ড ভাঙিয়ে যদি সে নগদ অর্থ হাতে রাখতে চায়, সেই নগদ অর্থ হাতে রাখার মোট ব্যয় অপেক্ষকটা হচ্ছে এই। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা একটি উদাহরণ এখানে ধরেছি, তোমরা দেখো। আমরা ধরেছি যে নির্দিষ্ট সময় বা বছরের লেনদেনযোগ্য অর্থের পরিমাণ 1000 টাকা। কে মানে প্রতি সময়ে সে বন্ড ভাঙিয়ে নগদ অর্থ হিসেবে হাতে রাখে 200 টাকা। আর বি, যেটা দালালি ফি হিসেবে ধরা হচ্ছে, সেটা দালালি ফির সাথে অন্যান্য ফিও জড়িত আছে, সেটা 10। সুদের হার ধরা হয়েছে 10% বা 10%। এখন এই চারটি তথ্য যদি আমরা মোট ব্যয় অপেক্ষকে বসাই, তাহলে আমাদের এই বাম পাশটা যেটা সুদবিহীন অন্যান্য ব্যয়, সেটার মান আসছে 50 বা 50, এবং সুদ সুযোগ ব্যয় আসছে 10। ঠিক আছে, এই দুই ধরনের ব্যয় মিলেই হচ্ছে এখানে আসছে মান আসছে 60 বা 60। এই 60টাই হচ্ছে তার নিকট মোট ব্যয়, অর্থাৎ বন্ড ভাঙিয়ে যখন অর্থ হাতে রাখতে চায় তার একটা ব্যয় হচ্ছে এটা। তো এটা তো কিছু সাংখ্যিক মান ধরে করা হলো, কিন্তু আমাদের মোট ব্যয় অপেক্ষকটা হচ্ছে কিন্তু এটাই। এই মোট ব্যয় অপেক্ষকটাকে আমাদের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন করতে হবে। সর্বনিম্ন করেই কের একটা মান পেতে হবে, অর্থাৎ অর্থের চাহিদার কাম্য মান বের করতে হবে, অর্থাৎ লেনদেনজনিত চাহিদার কাম্য মান বের করতে হবে। আমরা সেটা করার জন্য একটু গাণিতিক পদ্ধতি অবলম্বন করব। আমরা জানি যে অন্তর্কলন করতে হবে। সি হচ্ছে অধীন চলক এবং কে হচ্ছে স্বাধীন চলক বিবেচ্য। কে স্বাধীন চলক বিবেচ্য কেন? কারণ কেই হচ্ছে প্রতি পিরিয়ডে বা প্রতি সময়ে অর্থের চাহিদার পরিমাণ। ঠিক আছে, তাই সিকে কে এর সাপেক্ষে যদি আমরা অন্তর্কলন করি, এরকম একটা মান পাওয়া যায়। অন্তর্কলনের নিয়ম অনুযায়ী আমাদের এই প্রথম অন্তর্কলনের মান ইকুয়াল 0 ধরতে হবে। সেটা ধরেছি। এই পাশে মানটা এরকম আসছে, কারণ এখানে ভাগের নিয়ম যদি আমরা ফলো করি তাহলে অন্তর্কলনের মানটা আসে এরকম। হ্যাঁ, তারপরের স্টেপ, এই অংশ যদি অন্তর্কলন করি মানটা আসে এরকম। এখান থেকে এই লাইনে আমরা কি করেছি? পক্ষান্তর করেছি। এই অংশটাকে এই পাশে নিয়ে গেছি, এটা প্লাস বা যোগ মান আসছে, এটাকে এই কাজ করেছে। তারপরের লাইনে আমরা আর গুণ দিয়েছি। তারপরের লাইনে আমরা কে স্কোয়ারটাকে হাতের বাম দিকে রেখে আর দিয়ে ও পাশে ভাগ করে দিয়েছি।
শেষ লাইনে এসে আমরা কে স্কোয়ার থেকে কে এর মান রেখেছি, অর্থের চাহিদার কাম্য পরিমাণ এটা রেখেছি। এদিকে আমাদের স্কোয়ার তুলে দেওয়ার জন্য এদিকে স্কোয়ার রুট হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে ইজ ইকুয়াল টু বর্গমূল বা স্কোয়ার রুট 2bt/ri। ঠিক আছে, এই সূত্রটাকে বলা হচ্ছে লেনদেন চাহিদার বর্গমূল সূত্র। হ্যাঁ, বমূলের ইনভেন্টরি মডেলকে তাই বলা হয় লেনদেন চাহিদার বর্গমূল সূত্র। এই সূত্র হতে আমরা কি দেখি? এই সূত্র হতে আমরা দেখি যে এই সুদের হারের সাথে কে এর একটা বিপরীত সম্পর্ক বিরাজমান। ঠিক আছে, বিপরীত সম্পর্ক বিরাজমান, অর্থাৎ সুদের হার বাড়লে অর্থাৎ লেনদেনজনিত চাহিদার কাম্য মান কমে যায়, আবার সুদের হার কমে গেলে অর্থাৎ লেনদেনজনিত চাহিদার কাম্য মান বেড়ে যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ চূড়ান্তভাবে আমরা যে বর্গমূল সূত্র পেলাম সেই বর্গমূল সূত্রে আমরা কে এর কাম্য মান পাচ্ছি, যে কাম্য মানটা নির্ভর করতেছে কার উপরে? সুদের হারের উপর বিপরীত ক্রমে। ঠিক আছে, অর্থাৎ একজন ব্যক্তি বা একজন এন্টারপ্রেনার বা একজন ফার্ম সে কতটুকু লেনদেনজনিত চাহিদার কাম্য অর্থের পরিমাণ নির্ণয় করবে সেটা চূড়ান্তভাবে নির্ভর করবে সুদের হারের উপর। ঠিক আছে, সুদের হার যদি 5 থেকে 10, 10 থেকে 15% বেড়ে যায় তাহলে অবশ্যই অর্থের লেনদেনজনিত চাহিদার কাম্য পরিমাণ তার নিকট কমে যাবে। ঠিক আছে, আবার সুদের হারের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেটা কমে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা বর্গমূল সূত্র এভাবে বুঝলাম। এখন আমরা এই মডেলের কিছু সমালোচনা বা ত্রুটি বা সীমাবদ্ধতার কথা দেখব। প্রথমে আমরা বলতে পারি যে অর্থের চাহিদার আংশিক ব্যাখ্যা। ক্লাসের শুরুতে আমরা বলছি যে অর্থের চাহিদার 3টি প্রকার রয়েছে, কিন্তু বমূলের মডেলে অর্থের চাহিদার শুধুমাত্র লেনদেনজনিত চাহিদার কথাই বলা হয়েছে। সতর্কতা এবং ফটকাজনিত চাহিদার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। তাই বমূলের ইনভেন্টরি মডেলটিকে অর্থের লেনদেনজনিত চাহিদার অসম্পূর্ণ মডেল বলা যায়। আংশিক ব্যাখ্যা উনি দিয়েছেন, এজন্য অসম্পূর্ণ মডেল হিসেবে গণ্য করা যায়। 2 নম্বর ত্রুটি হচ্ছে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিবেচনাহীন। আমরা জানি যে যখনই নগদ অর্থ হিসেবে টাকা বা সম্পদ হাতে রাখা হয় তার কিছু ঝুঁকি এবং অনিশ্চয়তা আছে, এবং লেনদেন যখন করা হয় তারও কিছু রাস্তাঘাটে ঝুঁকি এবং অনিশ্চয়তা আসছে। টাকা পয়সা হারিয়ে যেতে পারে, চুরি ডাকাতি হতে পারে। এ ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তার কথা কোনো কিছু এই বমূল্যের ইনভেন্টরি মডেলে বিবেচনা করা হয়নি। এটা বিবেচনা করা হয়নি বিধায় এই মডেলটি ত্রুটিমুক্ত নয় বলে বিবেচিত হচ্ছে। যদি ঝুঁকি এবং অনিশ্চয়তার বিষয়টিও এখানে বিবেচনা করা হতো তাহলে বমূল্যের ইনভেন্টরি মডেলটি অধিক গ্রহণযোগ্যতা পেত। 3 নম্বরে আমরা আসি, সব সম্পদ বন্ডে রাখার ধারণা অবাস্তব। বমূল্যের মডেলটিতে ধরা হয়েছে যে মানুষ বা ব্যক্তি বা ফার্ম তার সমুদয় সম্পদ বন্ডে সংরক্ষণ করবে, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে বন্ডে রাখার পাশাপাশি মানুষ প্রয়োজন মেটাবার স্বার্থে বা অন্য যে কোনো প্রয়োজনই হোক কিছু পরিমাণ নগদ অর্থ হাতে সংরক্ষণ করে বা ধরে রাখে। এটাও একটা বমূল্যের মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি যে সব সম্পদ বন্ডে রাখার কথা বলা হয়েছে। যাই হোক, 4 নম্বরে হচ্ছে অর্থের চাহিদা নির্ধারকের অসম্পূর্ণ ব্যাখ্যা। বমূল্যের ইনভেন্টরি মডেলটিতে অর্থের যে লেনদেনজনিত চাহিদা রয়েছে সেই লেনদেনজনিত চাহিদা একমাত্র নির্ধারক হচ্ছে সুদের হার, তোমরা জানো। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখি কি সুদের হার ছাড়াও আরও অন্যান্য উপাদান রয়েছে, যেমন আয় বৈষম্য রয়েছে, প্রত্যাশা রয়েছে, মানুষের ভোগের প্যাটার্ন রয়েছে, হ্যাঁ, দামস্তর রয়েছে। এই বিষয়গুলোও অর্থের লেনদেনজনিত চাহিদা এমনকি অর্থের চাহিদার উপর প্রভাব ফেলে, যে বিষয়গুলো বমূল্যের ইনভেন্টরি মডেলে আলোচিত হয়নি বা বিবেচনায় নেওয়া হয়নি। বিষয়গুলো যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে বমূল্যের ইনভেন্টরি মডেল
আরও অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হতো। 4 নম্বর গেল। 5 নম্বরে হচ্ছে দালালি ফি স্থির নয়। আমাদের ওখানে অনুমিত শর্তে ধরা হয়েছে দালালি ফি স্থির, অর্থাৎ একটা বন্ডকে নগদ অর্থ হিসেবে ভাঙাতে গেলে একটা দালালি ফি লাগে, সেই দালালি ফিটা স্থির ধরা হয়েছে। আসলে দালালি ফি স্থির নয়, বাস্তবতার প্রেক্ষিতে এই দালালি ফি অন্যান্য জিনিসের মতো পরিবর্তনশীল। এদিক থেকেও বমেলের ইনভেন্টরি মডেলটি ত্রুটিমুক্ত নয়। সর্বশেষ সমালোচনা বা ত্রুটি হচ্ছে ফার্মের ভবিষ্যৎ লেনদেন সম্পর্কে জ্ঞাত নয়। অনুমিত শর্তে ধরা হয়েছে যে ফার্ম তার ভবিষ্যৎ লেনদেন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত। আসলে বাস্তবতার নিরিখেই বলা যায় যে পৃথিবী ক্রমাগত পরিবর্তনশীল, বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের মুখোমুখি হয়ে ফার্ম তার লেনদেন সম্পর্কে সবসময় সজাগ থাকে বা জ্ঞাত থাকে এরকমটা সত্য নয়। অনেক সময়ই ফার্মের ভবিষ্যৎ লেনদেন সম্পর্কে সে অজ্ঞাত থাকে, অজানা থাকে। তো শিক্ষার্থীরা, এই ছিল বমেলের ইনভেন্টরি মডেলের ত্রুটি বা সমালোচনা। এই ত্রুটি বা সমালোচনা থাকা সত্ত্বেও একথা নির্দ্বিধায় বলা যায় যে মৌলিক সামষ্টিক অর্থনীতি তথা অর্থ এবং আর্থিক নীতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ বা বিষয় হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদার বমেলের ইনভেন্টরি মডেল বা বর্গমূল সূত্র। কারণ ডাব্লিউজে বমেলি প্রথম এই সম্পর্ক নির্ণয় করলেন যে সুদের হারের সাথে অর্থের লেনদেনজনিত চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে এবং সেই বিপরীত সম্পর্কের উপর ভিত্তি করেই একটি নতুন মডেল বা পদ্ধতি দাঁড় করলেন, যে মডেল বা পদ্ধতির উপর ভিত্তি করেই মানুষ তার লেনদেনজনিত চাহিদার কাম্য অর্থের পরিমাণ নির্ণয়ে সজাগ হয়। সেই দৃষ্টিকোণ থেকে অর্থের চাহিদা সংক্রান্ত বমেলি মডেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা, এই ছিল 12 লেকচারের মূল আলোচ্য বিষয়। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা, তোমাদের যদি কোনো পরামর্শ, ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগার দিক থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে আমাকে সেই প্রশ্নের জবাব দিতে সহায়তা করবে। আশা করি ভালো থাকবে, নিরাপদে থাকবে। খোদা হাফেজ।